বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখি কক্সবাজারের ঘটনাটি। কক্সবাজারে একটা এয়ারফোর্স বেইজে আক্রমণ হয়েছে এবং এই ঘটনাটি খুব স্বাভাবিক একটি ঘটনা নয়। এছাড়াও আমরা দেখেছি মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে বাংলাদেশের ওভারঅল নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছেন এবং কিভাবে তিনি এই নিরাপত্তা পরিস্থিতি উন্নতি করতে চান সে ব্যাপারে জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে এবং এরই প্রেক্ষিতে আমরা আরো দেখতে পেয়েছি যে ছিনতাই অথবা ডাকাতির মতো ঘটনা যদি যৌথ বাহিনীর সামনে সংঘটিত হয় তাহলে তারা চাইলে এই ঘটনার প্রতিরোধ করার জন্য দেখামাত্র গুলি করতে পারবেন। এখন এই ঘটনার পাশাপাশি আমরা যদি আজকে আমাদের সেনাপ্রধানের বক্তব্যটুকু অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে সেনাপ্রধান কিন্তু তার বক্তৃতায় একই সাথে একই লাইনে কিছু সতর্কতা উপস্থাপন করেছেন, তিনি তার কনসার্ন প্রকাশ করেছেন। তিনি একই সাথে সবাইকে এই বলে সতর্ক করার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে যদি আমরা একতাবদ্ধ থাকতে না পারি, নিজেদের ভিতরে মারামারি এবং হানাহানি বন্ধ করতে না পারি, তাহলে সম্ভবত আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। তো আসুন আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের এই সার্বিক নিরাপত্তা পরিস্থিতি হঠাৎ করে এই অবনতি কেন হলো এবং এই অবনতি থেকে উত্তরণের উপায় কি। প্রথমেই আমরা যদি বলি অবনতি হওয়ার মূল কারণ, সেটা হচ্ছে 5ই আগস্টের এই বিপ্লব বা অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী তার চেইন অফ কমান্ড টোটালি ক্র্যাশড হয়ে গিয়েছে এবং একটি বড় সংখ্যক পুলিশ সদস্য কার্যস্থলে অথবা নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রথম যে হাতিয়ার বা বাহিনী, সেই বাহিনীটি কিন্তু ওই মুহূর্তে মিসিং ছিল। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত সারা দেশব্যাপী ডিপ্লয় করে এবং যেহেতু পুলিশের উপস্থিতি কম এবং পুলিশ বাহিনীকে নতুন করে পুনর্গঠনের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন এই পরিস্থিতিটিকে সামাল দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলো, যার মাধ্যমে তারা সত্যিকার অর্থে কোনো অপরাধ যদি কোথাও সংঘটিত হয় তাহলে সেই অপরাধীকে অ্যারেস্ট করার ক্ষমতাপ্রাপ্ত হন। কিন্তু এই ক্ষমতা প্রদান করার পরেও বর্তমানে আমরা যে চারপাশে চুরি, ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণের মতো ঘটনা দেখতে পাচ্ছি, তাতে জনমনের স্বভাবতই প্রশ্ন উঠছে যে দেশব্যাপী যৌথ বাহিনীর যে অবস্থান বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে, তারপরেও নিরাপত্তা পরিস্থিতির এরকম অবনতি কিভাবে সম্ভব। তো এই নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য একদিকে আপনি পুলিশের যে ব্যর্থতা আছে তাকে অবশ্যই দোষ দিতে পারেন, কিন্তু একই সাথে অনেকেই মনে করেন যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শুরুতেই যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়নি। আপনি যদি স্মরণ করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে বিপ্লবোত্তর একটি পরিবেশে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা দুটোকেই অত্যন্ত শক্তিশালী করাটা হচ্ছে প্রায়োরিটি টাস্কিং। এখন আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা আছে বা ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আছে, সেইটাকে ঠিক করার জন্য পর্যাপ্ত পরিমাণ টুলস যদি আপনার হাতে না থাকে তাহলে তো আপনি এটা করতে পারবেন না। আর যদি এটা আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে বিপ্লবের যে ব্যাহত হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা আরো প্রকট হয়ে ওঠে। তাহলে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কি সেই সুযোগ ছিল? অনেকেই মনে করেন যে এই সুযোগটি ছিল। যেমন বাংলাদেশের রিটায়ার্ড আর্ম ফোর্সেস কমিউনিটি যারা আছে, ফ্রেটার্নিটি যারা আছে, তারা কিন্তু এই 5ই আগস্টের পরপরই তাদের অভিজ্ঞতার কারণে, পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষিতে তারা একটা সাজেশন দিয়েছিলেন। তারা বলেছিলেন যে অ্যাটলিস্ট 3 মাসের জন্য এই যে আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতি আছে তা পূরণ করার জন্য অবসরপ্রাপ্ত সেনা অফিসার এবং সেনা সদস্য যারা আছেন তাদেরকে
অ্যাটলিস্ট 3 মান্থসের জন্য রিকল করে পুনরায় এই দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য নিয়োগ করা যেতে পারত। এটার বিশ্বে অনেক উদাহরণ আছে, যদিও বাংলাদেশের এর উদাহরণ আমরা দেখতে পাই না, কিন্তু যে কোনো কারণেই হোক তখন এই কাজটি করা হয়নি। এখন এই কাজটি যখন তখন করা হয়নি, তার ফলে কি হলো, পুলিশের ভেতরে আপনি দ্রুত একের পর এক প্রমোশন দিয়ে তারপর খুব কুইক কিছু রিক্রুটমেন্টের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করলেন। কিন্তু আমরা যেটা বুঝতে ভুল করলাম সেটা হচ্ছে যে আপনি যদি আজকে একটা ছেলেকে পুলিশে ভর্তি করান, কালকে থেকে কিন্তু তার পক্ষে পুলিশিং দায়িত্ব পালন করা সম্ভব না। whereas it was more logical, it was even more logical যে আপনি যদি রিটায়ার্ড যারা আছে, তারা আর্মি রিটায়ার্ড সদস্য হতে পারেন, এয়ারফোর্সের রিটায়ার্ড সদস্য হতে পারেন, নেভি রিটায়ার্ড সদস্য হতে পারেন, তাদেরকে যদি এনে আপনি তাৎক্ষণিক দায়িত্ব দিতেন, তাহলে কিন্তু ওভারঅল তাদের বেসিক ট্রেনিং এবং ডিসিপ্লিনের কারণে আপনি খুব দ্রুত এই জায়গাগুলোতে একটা স্ট্যাবিলিটি গেইন করতে পারতেন বলে অনেকেই মনে করেন, এবং এটা কোয়াইট লজিক্যাল। আপনি দেখেন এখন দেশের যে ওভারঅল পলিটিক্যাল সিনারিও ক্রিয়েট হচ্ছে, এই পলিটিক্যাল সিনারিওতে নতুন বাংলাদেশের এবং নতুন প্রজন্মের যে নেতৃত্বের আকাঙ্ক্ষা, তারা কিরকম নেতা দেখতে চায় তাদের সংসদে, তারা কিরকম নেতা দেখতে চায় তাদের মন্ত্রী পরিষদে, এই আলোচনায় কিন্তু বারবার এখন দেখা যাচ্ছে যে একজন সৎ, দেশপ্রেমিক, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস সম্পন্ন, ডিসিপ্লিনড এবং ঝুঁকি নিতে অভ্যস্ত, পরিকল্পনা করতে সক্ষম এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম, গ্লোবাল ডিনামিক্সটা বোঝে, জিও পলিটিক্সটা বোঝে এবং জিও পলিটিক্সটাকে লোকাল বাংলাদেশি পলিটিক্সের সাথে রিলেট করতে পারে, এই ধরনের সক্ষমতা তারা তাদের ভবিষ্যৎ নেতৃত্বের কাছে এক্সপেক্ট করছে। আর যখনই তারা এই ধরনের নেতৃত্ব খুঁজতে শুরু করছে তাদের চারপাশে, তখন কিন্তু অন্যান্য যে বিদ্যমান নেতৃত্ব অথবা নেতৃস্থানীয় লোকজন আছে, তাদের পাশাপাশি বারবার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নেতৃত্বের কথা উঠে আসছে। এইরকম একটা সিনারিওতে এখন যেরকম আবার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, চুরি, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি এই ধরনের ঘটনার যে পুনরাবৃত্তি হতে শুরু করেছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে কনসার্ন শো করা হচ্ছে, এইটাকে সলভ করার জন্য যদি 5ই আগস্ট পরবর্তী সময়ে এই কাজটা করা হতো, তাহলে আমার মনে হয় আজকে নিরাপত্তা পরিস্থিতির এত অবনতি হতো না। আর এখন যেহেতু অলরেডি 6 মাস ক্রস করেছে, সো রিটায়ার্ড কমিউনিটি যারা আছে তারা এই মুহূর্তে এই ধরনের কাজে আর আগ্রহী হবেন কিনা তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে। কারণ এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা আছে তারা যেহেতু নির্বাচনমুখী হয়েছে এবং খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইভেন কিছুদিন আগে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আহ্বান করেছে তাদের সাথে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। সুতরাং এখন যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য আছেন তাদের অনেকেই নতুন করে ওই রাজনীতিতে কন্ট্রিবিউট করার ব্যাপারে প্ল্যান করতে শুরু করেছেন। তো তাহলে এই সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতি কিভাবে ঠিক রাখা সম্ভব? আমরা সম্প্রতি দেখতে পেয়েছি অপারেশন ডেভিল হান্ট নামে নতুন একটি অপারেশন চালু করা হয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট যারা করবেন তারা কি দেশের বাইরে থেকে নতুন করে আমদানি করা হয়েছে? তা তো না। তার মানে এক্সিস্টিং যে আর্মি ডিপ্লয়েড ছিল, এক্সিস্টিং যে পুলিশ আছে, তাদের একজনও কিন্তু বাড়েনি। তো তাদেরকে নিয়েই আপনি শুধুমাত্র নতুন একটা অপারেশনের নামকরণ করলেন। তো অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছে যে অলরেডি তো আর্মি ডিপ্লয়েড ছিলই গ্রাউন্ডে, অলরেডি পুলিশ তাদের কাজ করছিলই, সুতরাং নতুন করে ডেভিল হান্ট অপারেশন প্রণয়নের মাধ্যমে আসলে কি উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করা হচ্ছে? এবং সত্যিকার অর্থে ডেভিল হান্ট অপারেশন শুরু হওয়ার পরপরই কিন্তু নিরাপত্তা পরিস্থিতি আরো বেশি খারাপ হতে শুরু করেছে। এখন এটা
এমনও হতে পারে যে না, এই ঘটনাগুলো শুরু থেকেই ঘটছিল, কিন্তু এতদিন আমাদের মিডিয়া আমাদের সামনে এই ঘটনাগুলো আনেনি, অথবা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে দাবি করছেন যে আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা দেশের বাইরে প্রচুর পরিমাণে টাকা নিয়ে চলে গিয়েছেন, তারা এখন তাদের টাকা পয়সা দেশে পাঠাচ্ছেন এবং দেশকে ক্রমাগতভাবে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছেন। দ্যাট ক্যান বি অলসো দ্য কেস। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে আসলে কিভাবে উত্তরণ সম্ভব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি পুলিশিং এর যে স্ট্রাকচারটা ছিল, এই স্ট্রাকচারটাকে আবার রিভাইভ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে যে পুলিশ সদস্যদের ভেতরে একটা বিশাল রকমের হচপচ হয়েছে। কি ধরনের হচপচ? যেই পুলিশ সদস্যটা এর আগে ছাগলনাইয়া থানায় হয়তো কাজ করতেন, তাকে এনে এখন গুলশান থানায় বসিয়ে দেওয়া হয়েছে। গুলশানের যে পুলিশ সদস্যরা ছিলেন তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। তো এক্ষেত্রে যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু তাদের যে কার্যক্রম আছে তা সঠিকভাবে এবং কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটা এলাকার উপরে ওই যে টেরেইনটা আছে, ওখানকার যে পলিটিক্যাল ম্যাপিং আছে, ওখানকার যে ক্রিমিনাল ম্যাপিং আছে, তাদের যে থ্রেট প্যাটার্ন গুলো আছে, ক্রাইম প্যাটার্ন গুলো আছে, তার উপরে অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে কার্যকরীভাবে তারা তাদের যে সার্ভিস আছে সেটা ডেলিভার করতে পারে। কিন্তু আপনি যখন পুরা দেশ জুড়ে পুলিশের ভিতরে এরকম টপসিটারপি অবস্থা হয়ে যায়, তখন প্রত্যেক পুলিশ একটা নতুন কর্মস্থলে জয়েন করার পর তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লেগে যাচ্ছে যে ওখানকার যে সোর্স সেটআপটা নতুন করে রেডি করা, তারপর ক্রাইম প্যাটার্নটা বোঝা ওই জেলার অথবা উপজেলার অথবা ওই থানার, তারপর সেখানকার যে পলিটিক্যাল ডিনামিক্স গুলো আছে, সেখানকার যে বিদ্যমান যৌথ বাহিনীর ক্যাম্প আছে তাদের সঙ্গে নতুন করে টিউনিং করা, এই কোঅর্ডিনেশন গুলো করতে কিন্তু সময় লাগছে। এবং এই মুহূর্তে যে ক্রাইম গুলো হচ্ছে, সেই ক্রাইম গুলোকে প্রতিহত করার জন্য যে পরিমাণ এফোর্ট অথবা এনার্জি তাদের সেখানে ডেলিভার করার কথা, তার অনেকটাই আসলে এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল এবং কাজ করতে গিয়ে নষ্ট হচ্ছে। নেক্সট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে পুলিশ বাহিনী তো অলরেডি যেহেতু অনেকের নামে মামলা আছে, ধরপাকড় চলছে, সুতরাং তাদের ভেতরে ন্যাচারালি একটা ভয় কাজ করছে, কারণ যারাই যে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল তারাই এখন এই মুহূর্তে খুব ভয়ে আছে যে প্রথমত তারা কাজ করতে গেলে হয়তো তাদেরকে চিনে ফেলবে, দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে হয়তো সে যে অপকর্মটি করেছে, যে অপরাধটি করেছে সেটা হয়তো গোপন আছে, কিন্তু কালকে হয়তো এটার প্রমাণ সামনে চলে আসবে এবং সে হয়তো চাকরি হারাবে অথবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সো এই ধরনের আশঙ্কা কিন্তু একটা বাহিনী অথবা যে কোনো একটি দলগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডিমোরালাইজিং একটা ফ্যাক্টর, এবং এদের কাছ থেকে শতভাগ কর্মক্ষমতা আদায় করে নেওয়া নিঃসন্দেহে অত্যন্ত কঠিন। একই সঙ্গে আজকে আমরা সেনাপ্রধানের বক্তব্য দেখলাম যে অলমোস্ট 30% অফ আর্মিস ক্যাপাসিটি, যেটা এটা দিয়ে দেশের ওভারঅল শান্তি শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক করে রাখার চেষ্টা করা হচ্ছে। তো সেইখানেও একটা বড় সমস্যা রয়ে যায় যে দীর্ঘদিন ধরে যদি আর্মি এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন্যান্সের জন্য বাইরে ডিপ্লয়েড থাকে, তাহলে আপনি তাদের কাছ থেকে আসলে একটা সময় আস্তে আস্তে ধার কমতে শুরু করে। আর তার সাথে যদি এই ধরনের নির্দেশনা থাকে যে একটু ধীরে চলো অথবা নির্বাচিত গভর্নমেন্ট না আসা পর্যন্ত একটু রয়ে সয়ে কাজ করো, তো তখন আসলে একটা স্লথতা চলে আসে। তো আমার ধারণা যে প্রথমেই কমিউনিটি পুলিশিং এর যে ব্যাপারটা ছিল, মানে হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা পাড়া অথবা মহল্লায় ছোট ছোট কমিটি করা যেতে পারে, আইন শৃঙ্খলা কমিটি, যেখানে আপনার নবীন প্রবীণ সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী স্ট্রাকচার ক্রিয়েট করা যেতে পারে। মূলত এটা ইনফরমেশন গ্যাদারিং এর জন্য, অথবা এলাকায় যদি কোনো ক্রাইম হয় তাহলে এটা কিভাবে নিকটস্থ থানা অথবা যৌথ বাহিনী ক্যাম্পে সরাসরি এটা জানানো যায়, এবং স্থানীয়ভাবে কিভাবে এই ধরনের ক্রাইম যেমন ছিনতাই, চুরি, চাঁদাবাজি অথবা ডাকাতি, এই ধরনের ঘটনাকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, এই ধরনের ক্রিমিনাল যারা এলাকায় আছে তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, এবং তারা যখন এই ধরনের কোনো প্রস্তুতি নেয় তখন কিভাবে সেটাকে শনাক্ত করা যায়, এবং যদি তারা এই ধরনের কোনো অপরাধ করতে থাকে ওই মুহূর্তে কিভাবে এই ইনফরমেশনটা আপনার লোকাল কমিউনিটিতে শেয়ার করা হবে,
এবং কিভাবে ভলান্টিয়াররা এগিয়ে এসে এই ধরনের মানে অপরাধ কার্যক্রমকে প্রতিহত করবে এবং প্রতিহত করার পাশাপাশি কিভাবে যৌথ বাহিনী এবং এলাকার যে পুলিশ আছে তাদের সঙ্গে সমন্বয়পূর্বক এলাকার ক্রাইম রেটটাকে নামিয়ে নিয়ে আসতে পারে, এই ব্যাপারে সিরিয়াসলি কাজ করা দরকার। এবং আমার ধারণা লোকাল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটিগুলো হবে তাদের প্রতি সপ্তাহে অন্তত এই মুহূর্তে যখন খুব ঝামেলা চলছে, এই মুহূর্তে প্রতি সপ্তাহে তাদের যৌথ বাহিনীর সাথে এবং পুলিশের সাথে যে যৌথ টাস্ক ফোর্স আছে তাদের সঙ্গে নিয়মিত মিটিং করা দরকার, ইনফরমেশন এক্সচেঞ্জ করা দরকার, নাম্বার আদান প্রদান করা দরকার, যেন যখন কোনো ধরনের অকুল অবস্থার সৃষ্টি হবে তখন যেন দ্রুত আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর যে সাপোর্টটা আছে এটা অন গ্রাউন্ডে এনশিওর করা যায়। একই সাথে আমার ধারণা এখনো যদি সরকার চায়, অথবা আমি জানি না, আর্মি তো এই রিকলের অপশনটা নেন নাই এতদিন, বাট আমাদের প্রধান উপদেষ্টা চাইলে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের সময় তার প্ল্যান মতো মানে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এনশিওর করার জন্য একটা বিশেষ উদ্যোগ চাইলে তিনি নিতে পারেন। দেখুন, আমাদের সামনে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন ব্যাক টু ব্যাক দুইটা নির্বাচন ওয়েট করছে। এখন এটা নিয়ে ডিবেট চলছে যে আগে কি লোকাল ইলেকশনটা হবে নাকি আগে ন্যাশনাল ইলেকশনটা হবে। তো এই ডিবেট চলার পাশাপাশি আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দুটো নির্বাচনই কিন্তু দেশব্যাপী হবে, এবং দেশব্যাপী এই নির্বাচন যদি আপনি আয়োজন করতে যান এর জন্য কিন্তু শুধুমাত্র মানে লজিস্টিক্সের কথাই না, আপনার অন্যান্য যে রিসোর্স আছে, যেমন ধরেন নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনী স্ট্রাকচার যেটা আছে এটাকে পুরো দেশব্যাপী ছড়ানো, ব্যালট বক্স পৌঁছানো, ভোট গণনা, রেজাল্ট নিয়ে আসা, তারপর ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। সো এইখানে আপনি সিকিউরিটি এজেন্সিস যারা আছে, ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে এবং অন্যান্য যারা সরকারি এই নির্বাচন আয়োজনের সঙ্গে জড়িত মেশিনারিজ যারা আছে তারা সবাই এখানে ইনভলভ হবে। আপনার যদি স্মরণে থাকে তাহলে আপনি যে কোনো একটা নির্বাচন কল্পনা করলে দেখবেন সেখানে আর্মি ডিপ্লয়েড হয়, বিজিবি ডিপ্লয়েড হয়, পুলিশ ডিপ্লয়েড হয়। এরা হচ্ছে ভোটিং পরিস্থিতিটার নিরাপত্তা দেয়। তারপরে ভোট বাক্স আনার জন্য একদল কাজ করে, ভোট পোলিং এজেন্টরা বিভিন্নভাবে ওখানে কাজ করছেন, তারপর ভোট গণনা শেষ করে রেজাল্ট দেয়া। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে এক একটা ভোট কেন্দ্রে কি পরিমাণ ইনভলভমেন্ট থাকে। এখন সরকার যদি পরিকল্পনা করে যে একই দিনে একটা করে নির্বাচন শেষ করবে, এটা আসলে কতটুকু সম্ভব? ইভেন আমাদের নির্বাচন কমিশন যেহেতু দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচন করে অভ্যস্ত না, সুতরাং তারাও কি আসলে মানসিকভাবে এবং ফিজিক্যালি তারা রেডি কিনা যে পুরো কান্ট্রি ওয়াইড একটা সুষ্ঠু ইলেকশন তারা এনশিওর করবে। এক্ষেত্রে আমার মনে হয় তারা যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে ফেজ বাই ফেজ ইলেকশন করা। কারণ আপনি ধরেন 64টা জেলায় একসাথে যদি আপনি ডিপ্লয় করতে চান তাহলে ওই পরিমাণ লজিস্টিক্স এবং হিউম্যান রিসোর্স আছে কিনা আমাদের, এবং সেই হিউম্যান রিসোর্স এই ধরনের একটা নির্বাচন প্রপারলি করার জন্য পর্যাপ্ত ট্রেইনড আপ কিনা, মানসিকভাবে এবং শারীরিকভাবে তারা এই মুহূর্তে রেডি কিনা ওটা করার জন্য। বরং আমার কাছে অনেক বেশি লজিক্যাল মনে হয় যে আপনি 64টা জেলা একসাথে শুরু না করে আপনি ফার্স্ট ফেজে 5টা জেলা ধরতে পারেন, এবং এই 5টা জেলায় আপনি পুরো কান্ট্রির যে রিসোর্স আছে সেটা আপনি ডাইভার্ট করেন। তো ওইভাবে যদি ডাইভার্ট করতে পারেন তাহলে সুবিধা যেটা হবে যে আপনি প্রথম 5টা জেলা নির্বাচন খুব প্রপারলি করতে পারবেন এবং এখানে কোনো ধরনের প্রভাব ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এইটা যখন একবার হবে তখন আপনি যখন একটা আদর্শ নির্বাচন তাদেরকে দেখাতে পারবেন তখন খুব ইন্টারেস্টিংলি যেটা হবে যে এইটা ওয়ার্ড অফ মাউথটা ছড়াবে। তখন এই 5টা শেষ হওয়ার পরে আপনি নেক্সট 10টা ধরলেন, আর এই যে 5টা এবং 10টা শুরুতে করতে গিয়ে আপনার এই যে পুরো বাহিনীগুলো আছে এবং পুরো যে হিউম্যান রিসোর্স গুলো আছে এই রিসোর্স গুলো ট্রেন আপ হয়ে যাবে এবং তারা প্রথমবার যে ভুলগুলো করেছিল দ্বিতীয়বার আর এই ভুলগুলো হবে না। সুতরাং পরের নির্বাচনগুলো আরো ফাস্টার হবে এবং আরো স্মুথ হবে এবং আরো অ্যাকিউরেট হবে। সো এইটা করার জন্য আমার ধারণা প্রধান উপদেষ্টা এই মুহূর্তে একটা চমৎকার সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্তটি হলো যে
উনি এই যে রিটায়ার্ড যে বাংলাদেশের লটটা আছে পুরা, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিজিবি, তাদের এই পুরা রিটায়ার্ড লটটাকে উনি ওনার আন্ডারে সরাসরি ওনার অধীনে একটা রিপাবলিকান গার্ড সর্টস অফ একটা আইডিয়া, বোঝার সুবিধার্থে বলছি, যে এরকম একটা আইডিয়া ফর্ম করে তাদের টোটাল কমান্ড উনি নিজের হাতে রাখতে পারেন। অবশ্যই তার আন্ডারে রিটায়ার্ড সিনিয়র একজন, দুইজন, তিনজন জেনারেলস যারা আছে তারা থাকতে পারেন, পুলিশের প্রাক্তন আইজিপি যারা আছেন তারা থাকতে পারেন। সো তারা সম্মিলিতভাবে এই যে বাহিনীটা আছে এই বাহিনীটার চেইন অফ কমান্ড রেডি করে দিবেন। এই বাহিনীর মিশন কি হবে? আগামী নির্বাচন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সারা দেশে 64টা জেলায় তাদের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে, এবং এই নেটওয়ার্ক ক্রিয়েট করার মাধ্যমে তারা দুইটা কাজ করবে। একটা হচ্ছে ওভারঅল যে বাংলাদেশের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইমপ্রুভমেন্ট দরকার, সেই ইমপ্রুভমেন্টের জন্য তারা হেল্প করবে। তারা লোকাল যে যৌথ বাহিনী আছে, যৌথ বাহিনীর সাথে কোঅর্ডিনেশন করে তাদের অগমেন্ট করবে এবং তাদের শক্তি বৃদ্ধি করবে। শক্তি বৃদ্ধি করে তারপরে এই জায়গাটায় তারা একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমরা আমাদের যৌথ বাহিনীর ক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে যে অদ্ভুত একটা ব্যাপার আছে যেটা ব্রিটিশ আমলের কলোনিয়াল আইন, সেটা হচ্ছে যে যেই এলাকার তাকে সেই এলাকায় ডিপ্লয় করা হয় না। আসলে আপনি যদি এটা মিলিটারি ইমপ্লিকেশন অন্য কিছু হতে পারে, বাট প্র্যাকটিক্যালি আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা এলাকার সন্তানকে যদি আপনি ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব দেন এবং তার উপরে যদি আপনার বিশ্বাস থাকে যে সে নিজেকে বিক্রি করে দিবে না, তাহলে কিন্তু ওর যে পরিমাণ লোকাল নেটওয়ার্কিং, নো হাউ, সে টেরেইন চেনে, ওয়েদার চেনে, পিপল চেনে, তখন তার কাজের যে গতি আসে সেই গতি আসলে আপনি মানে নর্মালি হচপচ সিচুয়েশনে ওই মানে এক জেলার লোক আরেক জেলায় পাঠিয়ে দিয়ে আপনি এই পারফরমেন্সটা আশা করতে পারেন না। এবং অফকোর্স এখানে হয়তো কিছু জায়গায় ভুল ত্রুটি হতেও পারে, কিছু পার্সোনাল ব্যাপার স্যাপার সামনে চলেও আসতে পারে, বাট সেই জন্য আপনি একটা ওভারসাইট কমিটি যদি করে দেন তাহলে এটা অটোমেটিক্যালি কমে যায়। এখন এটা যেহেতু বিদ্যমান সার্ভিং যে বাহিনীগুলো আছে তাদের ক্ষেত্রে করা সম্ভব না, কিন্তু প্রধান উপদেষ্টার অধীনে এই মানে সেকেন্ড রিপাবলিকের টাস্ক ফোর্স যেটা আছে, তাদের রিটায়ার্ড সদস্য যারা আছে তারা কিন্তু নিজ নিজ এলাকা থেকে সামনে এসে এই যৌথ বাহিনীর সাথে কোঅর্ডিনেশন করে একসাথে কাজ করতে পারে। তারা একই সঙ্গে ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করবে, প্লাস হচ্ছে এই যৌথ বাহিনী যখন অপারেশন গুলোতে যাবে তখন তারা শক্তি বৃদ্ধি করতে পারে। তাদের জন্য আপনার আলাদা অস্ত্র দেওয়ার দরকার নেই, তারা নিরস্ত্রই থাকবে, কিন্তু এই দরকার হলে বাহিনীর পোশাক আপনি শেয়ার করতে পারেন, তার মাধ্যমে তারা এটা করবে। তাদের জন্য সেপারেট একটা ব্যাজ দেওয়া যেতে পারে, সো দ্যাট বোঝা যায় যে এরা হচ্ছে রিজার্ভিস্ট আর এরা হচ্ছে রেগুলার সোলজার। সো এইটা করলে আমার মনে হয় একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে। এবং আপনি সাডেনলি ধরেন এখন সেনাপ্রধান যেটা বলতেছে যে আমি 30,000 লোক দিয়ে রোটেশন করিয়ে করিয়ে সারা দেশব্যাপী ডিউটি দেওয়াচ্ছি, তখন এটা হয়ে যাবে প্রায় 3,30,000। সো অফকোর্স এখানে একটা বিশাল রকমের ইম্প্যাক্ট পড়বে, হুইচ ইজ ভেরি মাচ ওয়ান্টেড। আর নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে এই লোকগুলোকে যদি আপনি আগামী 6 মাস অথবা 7 মাসের জন্য হায়ার করেন, যারা নিরাপত্তা পরিস্থিতি ঠিক করার পাশাপাশি পরবর্তী যে নির্বাচন আসছে এই নির্বাচনটাকে কিভাবে সঠিকভাবে করা যায় এটার জন্য নির্বাচন কমিশনের সাথেও যদি কাজ শুরু করে, তাহলে কিন্তু দারুণ একটা নির্বাচন আমরা পেতে যাচ্ছি। কারণ আমাদের যারা আমরা সেনাবাহিনীতে ছিলাম, আই ক্যান অ্যাসিওর যে আমি অ্যাটলিস্ট 2-3টা মানে আফ্রিকান কান্ট্রির নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা আমার আছে, এমনকি বাংলাদেশেও নির্বাচন কিভাবে পরিচালনা হয় সে অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের নীতি নির্ধারণী যারা আছেন তাদের সবার কাছে আকুল আবেদন জানাবো যে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের যে বিদ্যমান রিসোর্সেস আছে এই রিসোর্সগুলোকে ইন্টেন্সিফাই করি, আমরা রিইউজ করে একদিকে আমরা নিরাপত্তা পরিস্থিতিটা ঠিক রাখি, আর অন্যদিকে আমরা নির্বাচনের পথকে সুগম করার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।